আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার একটি কথা খুব মনে ধরেছে। তিনি বলেছেন, জনবিচ্ছিন্ন হলে একটি রাজনৈতিক দলের যে অবস্থা হয়, আওয়ামী লীগ হচ্ছে সেটা প্রমাণ। এই কথাটা আমি বিশ্বাস করি। জনবিচ্ছিন্ন হলে একটা রাজনৈতিক দলের যেই অবস্থা হয়, দুরবস্থা হয়, আওয়ামী লীগ সেটা প্রমাণ। এই কথাটা আমি বিশ্বাস করি, দুইবার রিপিট করলাম। কেন রিপিট করার কারণ হচ্ছে, আপনি অনেক বছর যাবৎ লন্ডনে আয়েসে জীবন ধারণ করছেন এবং ওখান থেকে ভার্চুয়ালি যোগাযোগ করে আপনাদের দলের নেতাদের চাঙ্গা রাখার চেষ্টা করেছেন। আপনি জনবিচ্ছিন্ন ছিলেন। জনবিচ্ছিন্ন থেকে আপনার বৃদ্ধা মাকে, অসুস্থ মাকে রাজনীতিতে সক্রিয় রাখার চেষ্টা করেছেন এবং তিনি জেনে হোক না জেনে হোক অনেক ভুলভ্রান্তির ভিতরে দলটাকে চালিয়ে নিয়েছেন এবং ক্ষমতায় যাওয়ার কোনো চেষ্টাই করেননি, কারণ সেটা করা তার জন্য বিবেচনা প্রসূত ছিল না। এই দিক দিয়ে তিনি একটি ভালো কাজ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দেওয়া হচ্ছিল দলের দেখভাল করার জন্য। তিনি জনবিচ্ছিন্ন ছিলেন, জনবিচ্ছিন্ন বলা চলে ছিলেন, কারণ তিনিও সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। সিদ্ধান্তহীনতায় ভুগেছেন এই অর্থে, তিনি আওয়ামী লীগের আমলে যত রাজনৈতিক কর্মসূচি দিয়েছিল, সব কর্মসূচিগুলোই ছিল জনবিচ্ছিন্নতায় ভরপুর এবং ভুলে ভালে ভরপুর। সেই কর্মসূচিগুলা কোনোটি ফলদায়ক হয় নাই, ফলপ্রসূ হয় নাই, বরং এই হঠকারী কর্মসূচির কারণে বিএনপিকে জনবিচ্ছিন্ন হয়ে যেতে হয়েছে। বিএনপির কর্মীরা বাড়ি ছাড়া হয়েছে, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছে। তাদের যে নিম্ন সারির অপরিণামদর্শী নেতারা যে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্ত পালন করতে গিয়ে সাধারণ কর্মীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে হয়েছে। গাড়ি পোড়ানো, মানুষ মারা, বিচারপতির বাড়ি আক্রমণ করা, জো বাইডেনের প্রতিনিধি হিসাবে নয়াপল্টনের অফিসে হাজির করে সংবাদ সম্মেলন করা, এগুলা মিথ্যায় ভরপুর ছিল। তখন আপনাদের দলও জনবিচ্ছিন্ন ছিল। জনবিচ্ছিন্ন না থাকলে এতটা বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কোনো সুযোগই থাকতো না। আমাদের ধারণা ছিল বিএনপি একটি অর্গানাইজড একটা বিশাল বড় দল। দুইবার পূর্ণ টাইম বিএনপির মাননীয় চেয়ারপারসন ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, অগণিত নেতা কর্মী আছে তারা সরকারকে হটানোর জন্য, আওয়ামী লীগকে হটানোর জন্য যে হটকারী সিদ্ধান্ত নিয়েছে এবং জনবিচ্ছিন্ন হয়েছে, তার কারণেই এই কর্মীদের কপালে দুর্ভোগ নেমে এসেছে। আপনি ঠিকই বলেছেন, জনবিচ্ছিন্ন থাকলে একটা দল নিঃশেষিত হয়ে যায়। আওয়ামী লীগ সেটার প্রমাণ। আপনারাই সেই প্রমাণটা দিয়েছেন আগে। তবে আওয়ামী লীগের যে কর্মী, আওয়ামী লীগের যে নেতা, তারা জনবিচ্ছিন্ন হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে, খুব অল্প সময়ের ভিতরেই। আর আপনারা জনবিচ্ছিন্ন আছেন গত 15 বছর, তারও উপর থেকে। এখনও কিন্তু আপনারা কি চান, কি করতে চান, সেটার কোনো রূপরেখা নাই। আপনারা শুধু নির্বাচন চাইছেন এবং নির্বাচনের রোডম্যাপ চাইছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের কথা কানেই নিচ্ছে না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যেই অপরিণামদর্শী বালকেরা আছে, তারা আপনাদের মহাসচিবকে ধমকের সুরে কথা বলে। আপনারা যদি জনবিচ্ছিন্ন না থাকতেন, তাহলে এই যে
অপরিণামদর্শী বালকেরা আপনার মাকে কেন্দ্র করে, আপনাকে কেন্দ্র করে, আপনাদের মহাসচিবকে কেন্দ্র করে যে কথা বলার সাহস পায়, সেই বিচার আপনারা রাজপথে দিতে পারতেন রাজনৈতিকভাবে। সেই সিদ্ধান্ত আপনারা নিতে পারেন না। আপনারা আওয়ামী লীগকে বলেন যে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে। এখন আপনারা তো খালি একটা মাঠ পেয়েছেন, আপনারা কর্মীরা জেল থেকে বেরিয়ে এসছে, আপনাদের সাহসে বুক বেঁধে যেই দাবিটা আপনারা করেছিলেন এটা তো ন্যায্য দাবি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যা চাইছে দেশের জন্য এটা আপনার জন্য ক্ষতি, আপনার মা বেগম খালেদা জিয়ার জন্য ক্ষতি, আপনার দলের জন্য ক্ষতি, 17 কোটি মানুষের জন্য ক্ষতি। রাজনৈতিকভাবে এখন আওয়ামী লীগ দেউলিয়া, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, শেখ হাসিনারও কোনো অস্তিত্ব নাই। আপনারা প্রথম যুদ্ধ শুরু করলেন, আপনাদের দল না গুটিয়ে প্রথম যেটা শুরু করলেন আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আওয়ামী লীগ আপনাদের কিছু বলছে না, আওয়ামী লীগ কাউকে কিছু বলছে না, বলার সময় তাদের আসে নাই। যখন সময় আসবে, আপনারা বলেছেন জনবিচ্ছিন্ন থাকলে একটা দল ধ্বংস হয়ে যায় আওয়ামী লীগ, সেটার প্রমাণ আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন। সারা বিশ্ব থেকে যারা কাজ করছে, টেলিভিশনে বলেন, টেলিভিশন তো নয়, আপনি সোশ্যাল মিডিয়াতে বলেন, আপনি ইউটিউবে বলেন, অন্যান্য মিডিয়াতে বলেন, বিশ্ব মিডিয়াতে বলেন, মূলধারার মিডিয়াতে বলেন, আওয়ামী লীগকে নিয়ে যতটুকু আলোচনা হয় ভালো মন্দ মিশিয়ে, আওয়ামী লীগ তার প্রধান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে যে নিয়ে যতটুকু আলাপ আলোচনা হয় ততটুকু আলাপ আলোচনা নিয়ে আন্তর্জাতিকভাবে আপনাকে নিয়ে হয় না, ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে হয় না। জনবিচ্ছিন্ন আপনারা না শেখ হাসিনা না আওয়ামী লীগ, বিবেচনায় একটু আনবেন। যদি আপনারা জনবিচ্ছিন্ন না হতেন তাহলে ম্যাডাম জিয়ার বিরুদ্ধে যে কথা বলা হয়, আর মেজর জিয়া একজন মহান মুক্তিযোদ্ধা, প্রেসিডেন্ট, বাংলাদেশের আধুনিক বাংলাদেশের রূপকার তাকে বলা চলে, এটা আমি অস্বীকার করি না, অনেকে অস্বীকার করতে পারে। তাকে মাইনাস করা হয়, তার অবদান অস্বীকার করা হয়, একজন মুক্তিযোদ্ধার অবদান অস্বীকার করা হয়। মুক্তিযুদ্ধে অবদান রাখা বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়া রহমানের সংবিধান, যেই সংবিধানে তারও সম্মতি ছিল, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা হয়। এই ব্যাপারে আপনারা কোনো কথা বলেন না। সেই সংবিধান যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাহলে আপনার পিতা বীরোত্তম জিয়া রহমানের নামগন্ধও থাকে না, এই উপাধিও থাকে না, এই খেতাবও থাকে না। এসব নিয়ে আপনারা কোনো কথা বলেন না, আপনারা মিন করে কথা বলেন। আর আপনি সম্প্রতি খুব নরম সুরে কথা বলেন। একটা নির্বাচন তারা দিতে চাচ্ছে না, তারা বলছে যে সংস্কার আগে, আপনাদের বিচার আগে। আপনাদের ইঙ্গিত দিয়ে বলছে আপনারা সারা দেশ লুট করছেন এই 5ই আগস্টের পর। আপনারা আওয়ামী লীগ তো নাই, আপনারা এক লুটেরা বাহিনী দেশ ছেড়েছে, আরেক লুটেরা বাহিনী উত্থান হয়েছে, আপনারা এর জবাবও দিচ্ছেন না। আর গণমানুষের মাঝে ওই বার্তা তারা পৌঁছে দিতে পেরেছে এবং আমরাও প্রমাণ পাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, আপনাকেও একটু মেধা খাটাতে হবে। রাজনীতিতে ভার্চুয়ালি মিটিং করে বক্তৃতা দিয়ে রাজনীতি হয় না, আপনাকে দেশে আসার জোর প্রস্তুতি নিতে হবে এবং দেশে আসার জন্য আপনাদের কর্মীদের মাধ্যমে দেশে বিশাল বিপুল গণ আন্দোলন গড়ে তুলতে হবে। না হয় আপনার আর দেশে ফিরে আসা সম্ভব নয়। আপনার মা ম্যাডাম জিয়া অসুস্থ, আমরা দোয়া করি তিনি সুস্থ হয়ে উঠুন এবং দেশে ফিরে এসে রাজনীতিতে যোগ দেওয়ার সক্ষমতা অর্জন করুন। কিন্তু আপনাদের কর্মে, ধর্মে, ধ্যান ধারণায় আওয়ামী লীগ বিরোধিতা ছাড়া আর কোনো কাজ নাই। রাষ্ট্র ক্ষমতা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এই পথ ধীরে ধীরে আপনাদের জন্য রুদ্ধ হয়ে যাচ্ছে। তারা যে পরিকল্পনা করছে সেটা সেই 111-এর সময় যে পরিকল্পনাটা হয়েছিল,
-2 ফর্মুলা, সেইটা কিছুটা যদি অনুধাবন করে থাকেন, কিছুটা হলেও যদি অনুধাবন করে থাকেন, এখনই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা রাজাকার আল বদর মৌলবাদীদের সাথে সখ্যতা করবেন, না আপনারা গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা একটা গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য সংগ্রাম করবেন। এই সুষ্ঠু ধারায় রাজনীতি করার জন্য আপনার দলের কর্মীরা মুখিয়ে আছেন। আর যেই কাজটা আমি একটা ভিডিওতে বলেছিলাম, আপনাদের কর্মীদের, আপনাদের নেতাদের একটু সামাল দেন। এই নির্দেশ দিয়েন না যে আওয়ামী লীগের বিরুদ্ধে ভুয়া খুনের মামলা দিতে থাকো। একটু সামাল দেন, আর যাদের নামে দিয়েছেন এই ভুয়া গায়েবী মামলাগুলা প্রত্যাহার করে নেওয়ার জন্য একটু বিবেচনা করেন। কারণ আপনাদের দাঁড়াতে হলে আওয়ামী লীগের প্রয়োজন হবে, এবং আওয়ামী লীগকে দাঁড়াতে হলে আপনাদের প্রয়োজন নাও হতে পারে। এখন আওয়ামী লীগ বলতে গেলে চিরু, এবং সেখান থেকে ফিরে আসা সম্ভাবনা নাই আপনারা বলছেন। আমরা কিন্তু সম্ভাবনা দেখছি। আমরা এটা দেখছি যে মার্চ এপ্রিলে বঙ্গবন্ধু কন্যা, প্রাক্তন প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা স্বমহিমায় এবং সসম্মানে দেশে ফিরে আসবেন। তখন আপনারা যে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তখন একটা গৃহযুদ্ধ হবে। সেই দিকে না যাওয়াটাই ভালো। আমি আশা করি বুঝাতে পেরেছি। আর বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আমার বিশ্বাস আপনারাও কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে কিন্তু নিয়ে যাচ্ছে একেবারে পতনের দ্বার প্রান্তে। তার মাধ্যমে দেশের কোনো ডেভেলপমেন্ট, যে আপনারা সংস্কারের কথা শুনছেন, এটা হচ্ছে ৭১কে মুছে দেওয়ার, মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার সংস্কার। এর বাইরে কোনো সংস্কার করার ক্ষমতা, সক্ষমতা ডক্টর ইউনূসের নাই। এবং ইউনূসকে ঘিরে যারা আছে তারা দেশদ্রোহী। দেশের দেশদ্রোহী যদি না হোক, দেশদ্রোহী তো বটেই, তারপরে দেশের জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। সবারই, প্রত্যেকেরই এক একটা করে বিদেশি পাসপোর্ট আছে, এটা আমরা জানি। তারা পালিয়ে যাবে এক মুহূর্তে, দেশ শেষ করে যাবে। তারা চলে যাবে ধরাছোঁয়ার বাইরে। আর যদি আল্লাহ রহমত করে, জনগণের হাতে ধরা খাবে, এবং তাদের পরিণতি কী হবে এটা আল্লাহ জানে, আমরা জানি না। বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন।